নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন পরেশ অধিকারী এবং তাঁর মেয়ের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারী। প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, জামিনের আবেদন করা হয়েছে, সিবিআইয়ের অবস্থান কি? দেখো, সিবিআইয়ের তরফে জামিনের বিরোধিতা করা যেত। জানিয়ে রাখবো যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে পরেশ অধিকারী এবং তার মেয়ে অধিকারীর নাম কিন্তু জড়িয়েছিল এবং তাদের বিরুদ্ধে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারীর নামে চার্জশিটও দেওয়া হয়েছিল অভিযুক্ত দেখিয়ে। তাদেরকে আদালতের তরফে যে আলিপুর স্পেশাল সিবিআই কোর্ট রয়েছে তার তরফে সামান ইস্যু করা হয়েছিল। আজকে দুজনই, বাবা ও মেয়ে, তারা দুজনই আজকে আদালতে আত্মসমর্পণ করেন এবং তাদের তরফে জামিনের আবেদন করা হয়েছে। এছাড়া একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি ছাড়াও নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা সব মামলাতেই যারা অভিযুক্ত, অর্থাৎ যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে আজকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বা সামান ইস্যু করা হয়েছিল। সেক্ষেত্রে এই মামলার সঙ্গে যারা অভিযুক্ত তারা প্রত্যেকে আজকে আদালতে হাজিরা দিয়েছেন এবং প্রত্যেকে জামিনের আবেদন করেছে। সেক্ষেত্রে পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী ছাড়াও সমরেশ আচার্য বা সুকান্ত আচার্য, যিনি তৎকালীন শিক্ষামন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি ছিলেন, তিনিও আজকে আদালতে আত্মসমর্পণ করেছেন এবং তার তরফে তার আইনজীবী আজকে জামিনের জন্য আবেদন করছে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়, যাকে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআই গ্রেপ্তার করেছিল, যার বেল হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, তবে এখনো পর্যন্ত বেল এক্সিকিউট হয়নি। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে তার আইনজীবী আজকে আদালতের কাছে এই দুটি মামলার ক্ষেত্রে জামিনের আবেদন করেছে। এছাড়া জেলবন্দি অবস্থায় বা এই মুহূর্তে জেল হেফাজতে যারা রয়েছেন, যেমন এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, প্রত্যেকের হয়েই তাদের আইনজীবীরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বা গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে তারা আজকে জামিনের জন্য আবেদন করেছে। এছাড়া নাইসা, যে সংস্থার নাম উঠেছিল ওয়েমার্কশিট কেলেঙ্কারির ক্ষেত্রে, সেই ওয়েমার্কশিট কেলেঙ্কারি সংস্থা নাইসা, তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল অভিযুক্ত দেখিয়ে। এছাড়া নাইসার দুই কর্তা নীলাদ্রি দাস এবং পঙ্কজ বানসাল, তারাও আজকে আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের জন্য আবেদন করেছেন। সব মিলিয়ে আজকে প্রায় ৭৫ জন অভিযুক্তকে সামান ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে একাংশ আজকে আদালতে হাজিরা দিচ্ছেন, বেশ কয়েকজন অনুপস্থিত ছিলেন এবং বেশ কয়েকজন যারা জেল হেফাজতে রয়েছেন। তবে প্রত্যেকের তরফে আজকে জামিনের জন্য আবেদন করা হয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালতে। অন্যদিকে সিবিআইয়ের তরফে জামিনের বিরোধিতা করা হয়েছে, বলেছে এইখানে যে সমস্ত অভিযুক্ত যারা রয়েছেন, অর্থাৎ তিনটি মামলার ক্ষেত্রে যারা অভিযুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে এবং বিভিন্ন ভূমিকা রয়েছে, যার প্রভাব কিন্তু বৃহত্তর কনস্পিরেসি, যা বৃহত্তর ষড়যন্ত্র, যা সমাজের পক্ষে প্রভাব ফেলেছে, এমনটা কিন্তু সিবিআই তরফে আজকে আদালতে জানানো হয়। তবে এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ রয়েছে। অন্যদিকে এবার অযোগ্যদের নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু। অযোগ্যদের তালিকার পর এবার নিয়োগ বাতিলের প্রক্রিয়া। নিয়োগপত্র বাতিলের জন্য আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এসএসসির তরফ থেকে অযোগ্য তালিকাদের নাম প্রকাশ করা হয় এবং এবার সরাসরি বাতিলের প্রক্রিয়াও শুরু হচ্ছে। ঠিক কি তথ্য সামনে আসছে? দেখো, অযোগ্যদের তালিকা গত শনিবার স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে। মোট ১৮০৬ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের নাম ও রোল নাম্বার দিয়েই তালিকা প্রকাশ করা হয়েছে। এবার অযোগ্যদের যে নিয়োগপত্র, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটাও বাতিলের প্রক্রিয়া শুরু করা হলো রাজ্য সরকারের তরফে। সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই কিভাবে এই নিয়োগপত্র বাতিল করা হবে তার আইনি মতামত নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই সেটা চূড়ান্ত হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তাদের বেতন ফেরত দিতে হবে। এই বেতন ফেরত দেওয়া নিয়েও আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু হলো অযোগ্যদের থেকে। সেই আইনি মতামত আসার পরে তারপরে পরবর্তী পদক্ষেপ কি হবে বেতন ফেরত নেওয়া নিয়ে, সেটাও নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। কিন্তু প্রথম পর্যায়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল বা বাতিল করা নিয়ে আইনি মতামত আসার পরেই মনে করা হচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকেই মতামত চলে আসবে এবং তারপর আগামী সপ্তাহেই তাদের নিয়োগপত্র বাতিল করে দেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন এটি একটি প্রক্রিয়ার মধ্যেই পড়ে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী তারা কাজ চালাচ্ছেন। যদিও তুমি জানো যে সম্প্রতি আদালত অবমাননার মামলা হয়েছে যে নিয়োগপত্র বাতিল নিয়ে অযোগ্যদের, এবং মনে করা হচ্ছে সেই কারণেই আরো তৎপরতার সঙ্গে এই কাজ শুরু করলো রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আইনি মতামত আসার পরই আগামী সপ্তাহে নিয়োগপত্রগুলি বাতিল করে দেওয়া হতে পারে। বেশ।
এসএসসির পরীক্ষা বাধাহীন। এসএসসির প্রকাশ করা অযোগ্য তালিকায় বহাল রইল কলকাতা হাইকোর্টে। অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিল না আদালত। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, সহ্যের একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ। বাধাহীন স্কুল সার্ভিস কমিশনের 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জনের অযোগ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই তালিকাকে চ্যালেঞ্জ করা হয়, জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালত সে আবেদন খারিজ তো করেইছে, একই সঙ্গে এই মামলা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছে। মঙ্গলবার অযোগ্য চাকরিহারারা সওয়াল করেন, তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মামলাকারীরা কি 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন? জবাবে মামলাকারীদের আইনজীবী অনিন্দ লাহিড়ী বলেন, তারা স্কুলে যাচ্ছেন না। এরপরে বিচারপতি প্রশ্ন করেন, তাহলে কিসের ভিত্তিতে মামলাকারীরা পরীক্ষায় বসবেন? ক্ষুব্ধ বিচারপতি বলেন, সহ্যের একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ। পরীক্ষা শুরুর আগে এখন বলছেন আমি দাগী নই। সুপ্রিম কোর্ট যখন অযোগ্যদের চাকরির মেয়াদ বাড়ায়নি, তখন আদালতে আসেননি কেন? মামলাকারীদের আরেক আইনজীবী সাক্ষ্য সেন বলেন, এসএসসি পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড দিয়েছে, এখন হঠাৎ করে বলছে অযোগ্য। অ্যাডমিট কার্ড বাতিল করেছে, সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক, পরে যোগ্য অযোগ্য ঠিক করা হোক। সব শোনার পর বিচারপতি বলেন, মামলাকারীদের কাউকেই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যেতে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তাদের কেউই সম্ভাব্য যোগ্য বলে বিবেচিত হননি। এসএসসির তালিকার নেপথ্যে যুক্তিযুক্ত কারণ আছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। গোটা প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। এই অবস্থায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের হস্তক্ষেপ ঠিক হবে না। নিউজ 18 বাংলা।